হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রির আমরা চ্যাপ্টার 5টা নিয়ে আলোচনা করছিলাম, লাইন ভিত্তিক। চ্যাপ্টারটা আমি পড়বো, ভেতর থেকে কী ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে ডিসকাশন করবো, কীভাবে প্রশ্নের উত্তরটা লিখবে সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। আর আমি এর আগে যা যা পড়িয়েছি সব প্লেলিস্টে আছে, প্লেলিস্টটা কিন্তু ডেসক্রিপশনে আছে, সেখান থেকে দেখে নিই। কি বলছে দেখি। বলছে বাংলা শিক্ষার সংস্কারের ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর নারী শিক্ষা, সমস্তটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো পার্ট বাই পার্ট আমি পড়াবো, সঙ্গে আমি বোঝাবো। বলছে হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন ভাবনা চিন্তার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিলেন। তাহলে আমাদের যদি এখান থেকে প্রশ্ন করে যে নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল কাদের বলা হয়, বেসিক্যালি এটা আসে পরীক্ষায়। ওকে, ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ কাদের বলা হয়, আমরা পেয়েই থাকি 3 নম্বর 2 নম্বরের প্রশ্নে পেয়ে থাকি। তো আমরা কিভাবে কি বলতে পারি না, অ্যাংলো ইন্ডিয়ান যে হেনরি লুই ডিরোজিও ছিলেন, ভিভিয়ান ডিরোজিও ছিলেন, তিনি কলকাতার হিন্দু কলেজের তরুণ শিক্ষক ছিলেন, ঠিক আছে? এবার এই শিক্ষকের অনুগামী যারা ছিল, তিনি ভীষণ যুক্তিবাদী একজন শিক্ষক ছিলেন। এই শিক্ষকের অনুগামী যে ছাত্র দল ছিল বা ছাত্ররা ছিল, সেই ছাত্রদের বলা হতো কি না ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ, ঠিক আছে? এই ইয়াং বেঙ্গল গোষ্ঠীর উল্লেখযোগ্য কিছু সদস্যও ছিল, যেমন আমরা বলতে পারি সবার আগে রাধানাথ শিকদার ছিলেন, তারপরে ছিলেন হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ছিলেন, পারিচাঁদ মিত্র ছিল। তারা কিন্তু ভীষণ ফেমাস, আমরা প্রত্যেকের এদের নাম শুনেছি, ঠিক আছে? এরা কিন্তু ইয়াং বেঙ্গল গোষ্ঠীর উল্লেখযোগ্য সদস্য ছিল, ঠিক আছে? এই যে ইয়াং বেঙ্গল গোষ্ঠী ছিল, তারা বহু বিবাহ, বাল্য বিবাহ, জাতিপাত, এই সমস্ত যে সামাজিক কুপ্রথা, এই কুপ্রথার বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন, বা আমরা বলতে পারি সোচ্চার হয়েছিলেন। ওকে, কি বলছে নেক্সট আমরা দেখ। বলছে বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিলেন। তাছাড়া জাতিপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। কিন্তু ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি নব্যবঙ্গ গোষ্ঠীর পুরো সমর্থন ছিল। পরবর্তীকালের এই গোষ্ঠীর অনেক সদস্যই নিজেদের পুরনো মতামত ও অবস্থান থেকে সরে গিয়েছিলেন, ঠিক আছে? বলছে যে তারা কি করেছিল, তারা কিন্তু এই ইংরেজি শিক্ষার বিষয় বা ব্রিটিশ শাসন বিষয়ে তাদের কোনো প্রবলেম ছিল না। তাদের প্রবলেম ছিল যে যে কুপ্রথাগুলো আছে, যেমন জাতিপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ, এগুলোকে তাদের বন্ধ করতে হবে। এগুলো তাদের মূল লক্ষ্য বেসিক্যালি ছিল। ওকে, বলছে 19 শতকের দ্বিতীয় ভাগে বাংলায় প্রায় একক উদ্যোগে শিক্ষা ও সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত কলেজে পড়ানোর সময় থেকে শিক্ষা সংক্রান্ত নানান সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন বিদ্যাসাগর। তার উদ্যোগেই ব্রাহ্মণ ও বৈদ্য পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। ইম্পর্টেন্ট লাইন। ওকে, বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরাজি শিক্ষার দরকারও অনুভব করেছিলেন। তিনি বুঝেছিলেন মাতৃভাষা ও ইংরাজির মধ্যে সংযোগ স্থাপন দরকার। 1850-এর দশকে ছাত্রদের পড়ার জন্য অনেকগুলি বই লেখেন বিদ্যাসাগর। পাশাপাশি ইংরেজি ভাষার লেখা আধুনিক গণিতের চর্চাও পাঠ্যসূচির অন্তর্গত করেছিলেন তিনি। সরকারি স্কুল পরিদর্শক হিসাবে বাংলার বিভিন্ন জেলায় কয়েকটি মডেল স্কুল তৈরি করেন বিদ্যাসাগর। তিনি বুঝিয়েছিলেন যে, আমি একটু পড়ে নিই দেন বোঝাচ্ছি। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা হয় তা দিয়ে সমস্ত মানুষের শিক্ষা আওতায় আনা সম্ভব নয়। ফলে শিক্ষা বিষয়ে ঔপনিবেশিক সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে তিনি মনে করতেন। ওকে, নারী শিক্ষার বিস্তারের প্রতিও বিদ্যাসাগরের নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শক
শিক্ষকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলো মেয়েদের স্কুল তৈরি করেছিলেন বিদ্যাসাগর। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়েরাই পড়াশোনা করতেন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শিক্ষামূলক কাজগুলো করেছিল সেটা আমরা জানতে পারছি। কি জানতে পারলাম না, তিনি সংস্কৃত কলেজে ব্রাহ্মণ এবং বৈদ্য পরিবারের যে ছাত্ররা পড়াশোনা করত তাদের সাথে সাথে কায়স্থ পরিবারের ছেলেরাও বা ছাত্ররাও যাতে পড়াশোনা করার সুযোগ পায় সে সুযোগ তিনি করে দিয়েছিলেন। তিনি সংস্কৃত শিক্ষার পাশাপাশি ইংরাজি শিক্ষার উপরেও যথেষ্ট জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন সংস্কৃত মাতৃভাষা জানাটা যেমনই দরকার, ইংরাজি শিক্ষাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তিনি তার বিষয়ে জোর দিয়েছিলেন। ঠিক আছে, আরেকটা জিনিস তিনি করেছিলেন সেটা হচ্ছে বাংলা ভাষার যে শিশু পাঠ্য যে বই ছিল না, সেই সময় যে শিশুদের পাঠ করার জন্য তেমন কোনো বই ছিল না। ঠিক আছে, তিনি তার জন্য বর্ণ পরিচয়, বোধোদয় এইসব বইগুলোও তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, তার কিছু ব্যাকরণ বইও আছে, যেমন তার ব্যাকরণ গ্রন্থের মধ্যে আমরা পেয়ে থাকি শকুন্তলাকে, সীতার বনবাস আমরা পেয়ে থাকি। ঠিক আছে, ব্যাকরণের মধ্যে আমরা পাই হচ্ছে উপক্রমণিকা সহ লেখা থাকে। ওকে, তো এই ধরনের বইগুলো কিন্তু তিনি অনুবাদ করেছিলেন। ওকে, তা আমরা বুঝতে পারছি এই সংস্কারমূলক কাজগুলো কিন্তু তিনি করেছিলেন। তিনি তার যে প্রচলিত যে পয়ার ছন্দ থেকে কিন্তু বাংলা ভাষাকে আরো বলিষ্ঠ তিনি করেন। ওকে, এছাড়াও তিনি কি করেছিলেন না, নারী শিক্ষার বিষয়ে যথেষ্ট পদক্ষেপ তিনি নিয়েছিলেন, যেমন মেয়েরা যাতে শিক্ষার আলোয় আসতে পারে সেই জন্য তিনি বেথুন সাহেবের সাথে যৌথ উদ্যোগে কলকাতায় মেয়েদের জন্য কি করেছিল না, বেথুন স্কুল তৈরি করেন। তিনি বাংলার বিভিন্ন জায়গায় বেশ কিছু মেয়েদের স্কুল তৈরি করেছিলেন, যার ফলে অনেকগুলো মানে আমরা বলতে পারি যে অনেকগুলো স্কুলের যে খরচা সেটা কিন্তু তাকে নিজেকেই বহন করতে হতো, তো তিনি নিজেই বহন করতেন। ঠিক আছে, এই সমস্ত যে স্কুলগুলো ছিল সেখানে কিন্তু প্রচুর ছাত্রীরা পড়াশোনা করতে চাইতো, কেননা পড়াশোনার অধিকারটা সবার আছে, সেটা ছেলে হোক চাই মেয়ে হোক, তাই না? কিন্তু আগের সময় ম্যাক্সিমাম টাইমে কিন্তু মেয়েদেরকে অনেক বিষয় থেকে বঞ্চিত রাখা হতো। তো সেটাই কিন্তু তিনি প্রতিবাদ করেন এবং শিক্ষার আলোয় আলোকিত হওয়া যে দরকার সেটা তিনি চালু করেন, এবং তিনি পড়াশোনার বিষয়ে যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন। তিনি, রামমোহন রায়, যারা পার্ট বাই পার্ট মেয়েদেরকে অনেক বিষয় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। ওকে, তাহলে বোঝা গেল, এখানটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা পরেরটায় যাচ্ছি। নেক্সট কি বলছে, 1800 ভারতের অন্যত্র সমাজ ও শিক্ষা সংস্কার কি বলেছে, 1840-এর দশক থেকে মহারাষ্ট্র তথা পশ্চিম ভারতের বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে মতামত তৈরি হতে থাকে। ক্রমেই ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে বিধবা বিবাহের উদ্যোগ দেখা যায়। 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে। পরবর্তীকালে আত্মারাম পাণ্ডুরং ও মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাইয়ের প্রার্থনা সামাজিক সংস্কার উদ্যোগে নিয়েছিলেন। ঠিক আছে, নামগুলো একটু মনে রাখুন। এবার দেখো কি দিয়েছে, পণ্ডিতা রামাবাই, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। এটি একজন মহিলা ছিলেন, আমি একটু বলে দিচ্ছি, তোমরা এটা একটু পড়ে নিও। দেখো, পণ্ডিতা যে রামাবাই, তিনি ভারতের যে নারী শিক্ষা, সেই নারী শিক্ষা প্রসারে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি লন্ডনে গিয়ে ডাক্তারি পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন, সেটা নিয়ে আমি একটু ডিসকাশন করছি। দেখো, রামাবাই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা সন্তান ছিলেন। ঠিক আছে, এবং প্রাচীন ভারতীয় শাস্ত্রের তার যথেষ্ট পরিমাণে জ্ঞান ছিল, অর্থাৎ পড়াশোনায় কিন্তু তিনি যথেষ্ট ভালো ছিলেন। ওকে, তিনি একজন শূদ্রকে বিয়ে করে সমাজে প্রচলিত যে জাতিভেদ প্রথার বাধা সেটাকে তিনি শেষ করেছিলেন। ঠিক আছে, বা নস্যাৎ করেছিলেন আমরা বলতে পারি। তিনি বিধবা অবস্থায় ইংল্যান্ডে গিয়েছিলেন এবং ইংল্যান্ডে গিয়ে কিন্তু ডাক্তারি পড়েন। তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম গঠন করেছিলেন বা আশ্রম তৈরি করে দিয়েছিলেন। মানে আমরা বলতে পারি সেই সময় প্রতিবাদ লাইফে ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিবাদ না করলে ডেভেলপ কী করে হবে, তাই না? মানুষ আজকে যে পজিশনে আমরা এসেছি সেই পজিশনের জন্য এনাদের যে অবদান সেটা আমরা কখনোই অমান্য করতে পারি না, তাই না? এনারা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তবে গিয়েই তো
আজকের সমাজ দাঁড়িয়েছে। তো সেটাই, তো সেই সময় কিন্তু তিনি তার অবদান বা তার যে ছাপ সেটা কিন্তু ছেড়ে গেছেন যথেষ্ট পরিমাণে আমাদের সমাজে। মানে সেই সময় একজন মহিলার ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়াশোনা করা এখনের মতো ইজি নয় যে এখন বাস নিট দিলাম, পরীক্ষায় পাশ করলাম, আমি চলে গেলাম ডাক্তারি পড়তে ইংল্যান্ডে, এরকম ব্যাপার নয়। ঠিক আছে, তখনের ব্যাপারটা ছিল, তখন সমাজটা অন্যরকম ছিল, তখন মেয়েদেরকে বাড়ির বাইরে অত দূরে যাওয়া মানে অনেক ব্যাপার, অনেক বড় কথা সেটা। তো সেই রকম তিনি একটা সাহস দেখিয়েছিলেন। এছাড়াও আমরা কাদম্বিনীর নাম অনেকেই শুনেছি, যারা শোনেনি কাদম্বিনী বইটা অবশ্যই পড়ো, খুবই সুন্দর একটা বই। তো কাদম্বিনী, যিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছিলেন, তো তিনিও প্রথম মহিলা যিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছিলেন, ডাক্তারিতে নিয়ে পড়াশোনা করেছিলেন। তো তাকেও কি প্রবলেম ফেস করতে হয়নি? সহজেই কি সমস্ত ছেলের মাঝখানে একটি মেয়ে গিয়ে ডাক্তারি পড়তে পেরেছিল? তা তো নয়, তাকে অনেক অনেক প্রবলেম ফেস করে তবে গিয়ে তার জায়গাটাকে তাকে তৈরি করতে হয়েছিল, তাই না? তো সেটা আমাদের মানতেই হবে। নেক্সট কি বলেছে দেখো, বলছে মাদ্রাস প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্ডুলুর নেতৃত্বে বিধবা বিবাহের আন্দোলন শুরু হয়। কার নেতৃত্বে? পাঞ্জাবের প্রেসিডেন্সিতে বীরেশলিঙ্গম পান্ডুলুর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়। পান্ডুলু বাংলার ব্রাহ্মস আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মূর্তি পূজা, অস্পৃশ্যতা, জাতিভেদ, বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন বীরেশলিঙ্গম। পাশাপাশি নারী শিক্ষা, বিধবা বিবাহের পক্ষেও সওয়াল করেন পান্ডুলু। তিনি দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনকে ছড়িয়ে দিয়েছিলেন। মাদ্রাজে শিক্ষিত নাগরিকদের অনেকেই ওই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেসব সত্ত্বেও সামান্য কয়েকটি বিধবা বিবাহ বাস্তবায়িত হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে বীরেশলিঙ্গম পান্ডুলু কিভাবে সমাজ সংস্কারে উদ্যোগী হয়েছিলেন, সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। ঠিক আছে, তা আমরা কি জানলাম না, দক্ষিণ ভারতের অন্যতম সমাজ সংস্কারক কে ছিলেন? না, বীরেশলিঙ্গম ছিলেন। ঠিক আছে, বীরেশলিঙ্গম পান্ডুলু ওকে নাম ছিল তার। ঠিক আছে, তিনি কি না, তিনি বাংলায় যে ব্রাহ্মস আন্দোলনের দ্বারা যথেষ্টভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন। ওকে, দক্ষিণ ভারতের প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনের তিনি অন্যতম একজন প্রচারক ছিলেন বলে আমরা বলতে পারি। তার নেতৃত্বে কি হয়েছিল না, মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল। তিনি সমাজে প্রচলিত যে জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বাল্য বিবাহ এইসবের প্রবৃত্তির কিন্তু তিনি কিন্তু বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, তিনি নারী শিক্ষার প্রসারের জন্য যথেষ্ট উদ্যোগী হয়েছিলেন এবং প্রচার চালিয়েছিলেন। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে সমাজ সংস্কারমূলক কাজের জন্য, ঠিক আছে, আমরা তাকে বলতে পারি যে তিনি দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামেই পরিচিত। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কে পরিচিত? না, বীরেশলিঙ্গম পান্ডুলু। নেক্সট পরের পেজে আমরা চলে এলাম। পরের পেজে আমাদের কি বলছে একটু দেখে নেব। বলছে ধর্ম সংস্কার, ব্রাহ্ম আন্দোলন ও হিন্দু পুনরুজ্জীবন। ওকে, এখানে কি বলছে? বলছে 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন। মূলত সামাজিক সংস্কার করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 1828 খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে। রামমোহন পরবর্তীকালে দেবেন্দ্র ঠাকুর ব্রাহ্ম আন্দোলনকে সংগঠিত করেছিলেন। 1860 খ্রিস্টাব্দের দশকে কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর উদ্যোগে কলকাতার শিক্ষিত সমাজের গণ্ডি পেরিয়ে ব্রাহ্ম আন্দোলন বিভিন্ন জেলায় বিস্তৃত হয়েছিল। বৈষ্ণব ধর্মের জনপ্রিয় ঐতিহ্য ও ব্রাহ্ম ধারণার মধ্যে সংযোগ তৈরি করেছিলেন বিজয়কৃষ্ণ, কিন্তু আদতে সমাজের উচ্চবর্গের মধ্যে ব্রাহ্ম আন্দোলনে সীমিত ছিল। কারণ এই আন্দোলনটা উচ্চ যে বর্ণ ছিল তাদের মধ্যেই কিন্তু ছিল, মানে উচ্চ সম্প্রদায়ের মধ্যে আমরা বলতে পারি। ফলে ধর্ম সম্পর্কে ব্রাহ্মদের উদার দৃষ্টিভঙ্গি উগ্র নব্য হিন্দু প্রচারের সঙ্গে পাল্লা দিতে পারেনি। তাহলে অনেকগুলো প্রশ্ন এখান থেকে আমাদের মাথায় উঠে আসে বা এখান থেকে আমাদের এসে থাকে। সবার আগে আমরা জানবো হচ্ছে ব্রাহ্ম সমাজটা সম্পর্কে। ওকে, এই যে ব্রাহ্ম আন্দোলনটা ছিল, ব্রাহ্ম আন্দোলনটা আগে একটু বলি। ব্রাহ্ম আন্দোলন যে টপিক আমাদের,
ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্যটা ওদের কি ছিল? দেখো, বক্তব্য বলতে আমরা বলতে পারি যে ভারতীয় নবজাগরণের যে অগ্রদূত ছিলেন, কে ছিলেন না রাজা রামমোহন রায়, হিন্দু ধর্মের সংস্করণের জন্য এবং এক ঈশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা স্থাপন করেছিলেন। পরবর্তীকালে 1828 খ্রিস্টাব্দে গড়ে ওঠে হচ্ছে ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায় যখন মারা যান, তার মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এরা, এই ব্রাহ্ম নেতারা ব্রাহ্ম আন্দোলন পরিচালনা করেছিলেন। ঠিক আছে, এই যে ব্রাহ্ম আন্দোলন ছিল, এদের মূল বক্তব্য বেসিক্যালি ছিল একেশ্বরবাদ। আমি প্রথমেই বললাম যে ব্রাহ্ম আন্দোলনের মধ্যে দিয়ে একেশ্বরবাদের ধারণা প্রচারিত করতে হবে, তাদের এটাই লক্ষ্য ছিল। রামমোহন রায় হিন্দু শাস্ত্র থেকে উদ্ধৃত দিয়ে দেখিয়েছিলেন যে হিন্দুদের আচার অনুষ্ঠান মূল্যহীন, ঈশ্বর এক এবং অভিন্ন, তিনি জানিয়েছিলেন। ওকে, নেক্সট কি না ঈশ্বরের পূজা, মানে এক ঈশ্বরবাদে বিশ্বাসের কথা তিনি বলেছিলেন। ওকে, নেক্সট কি আমরা সামাজিক যে সংস্কার সেটার কথা আমরা বলেছিল। নারীর উন্নয়নের কথা বলতে পারি, যেমন নারীদের অবস্থার উন্নয়ন, নারী শিক্ষার জন্য ব্রাহ্ম সমাজ সংস্কারের ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভারতীয় হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কার যেমন বহুবিবাহ, বাল্যবিবাহ, সতীদাহ প্রথা প্রভৃতির বিরুদ্ধে ব্রাহ্ম আন্দোলনকারীরা কিন্তু আন্দোলন চালিয়েছিল। ওকে, এবার ব্রাহ্ম আন্দোলনের সমাজের নিচু মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েনি কেন? এখান থেকে এই প্রশ্নটা উঠে আসে, যেটা আমরা পাঠ্য বইতেও অনুশীলনীতেও পাবো। ঠিক আছে, আমাদের প্রশ্ন উঠে আসে যে ব্রাহ্ম আন্দোলন সমাজের নিচু তলার মানুষের কাছে ছড়িয়ে পড়েনি। ওকে, তাহলে কে করে পড়েনি না 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন। ওকে, এবার রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর আর কেশবচন্দ্র সেন এরা ব্রাহ্ম সমাজের আন্দোলন পরিচালনা করেছিলেন, কিন্তু এই ব্রাহ্ম আন্দোলন সমাজের উঁচু তলার মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু নিচু তলার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি। এর পিছনে কারণ কিছু ছিল, যেমন ব্রাহ্ম সমাজের আন্দোলন ছিল মূলত উচ্চ শ্রেণীর শিক্ষিত এবং ধনী ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ। এই আন্দোলনের মধ্যে গ্রামের সাধারণ মানুষের কোনো সম্পর্কই ছিল না। ঠিক আছে, গ্রামের নিচুতলার নিরক্ষর মানুষজন শিক্ষিত শ্রেণীর এই আন্দোলনে কোনোভাবেই যুক্ত হতে পারেনি, কারণ তাদের এর মধ্যে তারা নিজেদের ইনভলভই করেনি। তারা সাধারণত নিজেদের সংসার কি করে চালাবে, নিজেদের পেট কি করে চালাবে, কিভাবে নিজেদেরকে মেনটেন করবে, এটা তাদেরকে দেখতে হতো। তো সেই জন্য এই সমাজের উন্নয়ন করা কিন্তু তাদের মধ্যে তখন তারা করেনি, বা তাদের মধ্যে তখনও সেই ধারণা আসেনি আমরা বলতে পারি। ওকে, আরেকটা কারণ আমরা বলতে পারি যে ব্রাহ্ম সমাজের নেতৃবৃন্দ ছিল কি না সমাজের উঁচুতলার মানুষ, ফলে তাদের পক্ষে সমাজের নিচুতলার মানুষদের মধ্যে আন্দোলন ছড়িয়ে দেওয়াটা সম্ভব ছিল না। তারা তাদের গোষ্ঠীর মধ্যে গিয়েই আলোচনা করতো বা ডিসকাশন করতো, নিচুতলার সঙ্গে সেভাবে তারা ছড়িয়ে দিতে পারেনি বা ছড়িয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। আরেকটা আমরা বলতে পারি না ব্রাহ্ম সমাজের আন্দোলন শহরকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছিল, গ্রামের সাধারণ মানুষ নিয়ে এই আন্দোলন পরিচালিত হয়নি। এই আন্দোলন গ্রামের নিচু তলার মানুষদের উপযোগী কোনো কর্মসূচি এখানে ছিল না। ঠিক আছে, সাধারণত এগুলো কি ছিল এখানে, যে নারী শিক্ষা, এক ঈশ্বরবাদ, তারপরে সতীদাহ প্রথা, বহু বিবাহ, এইসব বিষয়গুলোই এর মধ্যে ইনভলভ ছিল, তো সেটাই কথাই বলা হয়েছে। ওকে, ক্লিয়ার? আশা করি এটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, দয়ারাম সরস্বতী আর্য সমাজ আছে, টুকরো কথা, এটা একটু পড়ে নেবে, ইম্পর্টেন্ট। নেক্সট কি বলেছে দেখো, বলছে বাংলায় ব্রাহ্ম নেতাদের ব্রাহ্ম নেতা রাজনারায়ণ বসু ও নবগোপাল মিত্রের সংস্কার আন্দোলনে হিন্দু পুনরুজ্জীবনের ছাপ দেখা যায়। আচ্ছা, রাজনারায়ণ বসুর জাতীয় গৌরব সম্পাদনী সভা ও নবগোপাল মিত্রের জাতীয় মেলা এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল। জাতীয় মেলা পরে হিন্দু মেলা নামে পরিচিত হয়। কি নামে পরিচিত হয়? হিন্দু মেলা। আচ্ছা, হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও দেশপ্রেম আদর্শে সকলকে উজ্জীবিত করাই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। কি ছিল হিন্দু মেলার উদ্দেশ্য? আমরা জানতে পারলাম। নেক্সট কি বলেছে, হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলনের সঙ্গে রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের নামও জড়িত ছিল। ঠিক আছে, 19 শতকে চাকরিজীবী শহরের শিক্ষিত মানুষদের কাছে রামকৃষ্ণের এক বিশেষ আবেদন তৈরি করেছিল।
করেছিলেন? 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি সহজভাবেও ভাষায় ভারতীয় দর্শন ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেছিলেন। বিবেকানন্দ নারীর স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি জানতে পারছি না, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম আন্দোলনে যোগ দিয়েছিলেন, যেটা আমরা জানি, এবং সেখানে তিনি সহজভাবে ভারতীয় যে দর্শন, হিন্দু ধর্মের যে শ্রেষ্ঠত্ব, সেটা তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন, এবং নারীদের তিনি যথেষ্ট রেসপেক্ট করতেন, নারীর শিক্ষার স্বাধীনতায় তিনি বিশ্বাসী ছিলেন। এখন আমরা এতটা পর্যন্ত পড়লাম। নেক্সট ডে আমরা একটু রামকৃষ্ণদেব, তারপরে স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানবো। এখন আমরা এতটা পড়লাম, এখন আমরা একটু ছোট প্রশ্ন উত্তর এখান থেকে নিয়ে নেবো। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু এলো, যেগুলো আমি বললাম যে ব্রাহ্ম আন্দোলন সমাজের নিচুতলার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, এটা যুক্তিসহ বর্ণনা। ঠিক আছে, এটা আমরা পেলাম। ব্রাহ্ম সমাজের মূল উদ্দেশ্য কী ছিল সেটা আমরা জানতে পেলাম। ঠিক আছে, এছাড়া আমরা বীরেশলিঙ্গম পাণ্ডুলু সম্পর্কে জানলাম। ঠিক আছে, আমরা পণ্ডিতা রামাবাঈ সম্পর্কে জানলাম। এগুলো ডিরোজিওর যে সংস্কারগুলো করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেসিক্যালি সংস্কারগুলো করেছিলেন সেটা জানলাম। নারী শিক্ষার বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা জানলাম। তো অনেকগুলো প্রশ্ন কিন্তু নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে একটু জানলাম, নব্যবঙ্গ কাদের বলা হয় বেসিক্যালি আমরা জানলাম। ওকে, তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন এইটুকু জায়গার থেকেই কিন্তু পেলাম। ওকে, এবার আমরা একটু ছোট প্রশ্নে যাব। সবার প্রথমের প্রশ্ন, আমরা রামাবাঈ সম্পর্কে একটু নিই প্রথম প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন, পশ্চিম ভারতে নারী শিক্ষা প্রসারে উদ্যোগী নারী শিক্ষা প্রসারে উদ্যোগী একজন মহিলার নাম? আনসার আমরা কি লিখতে পারি? নারী শিক্ষার প্রসারে মহিলা ছিলেন হচ্ছে পণ্ডিতা রমাবাঈ। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন কে? লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন কে? আমরা আনসার কি লিখব? না, গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ। ওকে, দেখে নিয়েছো। নেক্সট পরের প্রশ্ন, কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? আনসার লেখো প্রত্যেকে, দেখি কি পারবে। কারো পারো দেখি। কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর কি লিখব? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখব দয়ানন্দ সরস্বতী। নেক্সট পরের প্রশ্ন আমরা নেব, কে জাতীয় মেলা
প্রতিষ্ঠা করেন? কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন? উত্তর লিখব নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র আনসার হবে। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমরা নেব, কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তর রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়? কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। এগুলো পড়ো, দেখা হচ্ছে, এটা 18, হ্যাঁ, দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে।